এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে প্রশ্ন, কোনো জরিপে আসে না জরিপে না আসুক, জরিপে তো একমাত্র কথা না। বাংলাদেশের এরকম অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই। এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে, মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে। বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামায়াতে ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার তার তো ইম্পর্টেন্ট না। এই যে শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসে নাই। আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না? আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নেই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে। ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরো পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়। কিন্তু এই যে হঠাৎ করে পারসেপশনটা তৈরি হচ্ছে একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে
4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। নাকি টিকে না? না, টিকে না এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়। আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো 1টা 2টা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে, শেষ প্রশ্নটা করে দিচ্ছি। আপনাকে আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কে বলে ওদেরকে জিজ্ঞেস করুন। না, ট্যাগ কেন দেয় আপনাকে? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই, আপনি সেটা হয়ে যাবেন না? অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো 2টা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল, আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক নিতে রাজি আছি। হ্যাঁ নেন, আপনি রাজি আছেন, কিন্তু যারা ট্যাগ করেছে তারা রাজি নাই। তারা মনে করে তারা আমাদেরকে ধমকাতে পারে, তারা আমাদেরকে যা খুশি তাই বলতে পারে, এটা তারা মনে করে। সুতরাং তাদের ধমক প্রাপ্য। ধন্যবাদ আব্দুল তুষার, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার কথাও পরিষ্কার। একটু যেতে চাই জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারভেজ, আপনি বলেছেন, একটু করে তুলবার চেষ্টা করেছেন যে গতকালকে যে বুদ্ধিজীবী দিবস গেল সেখানে মিয়া গোলাম পারভেজ বলেছেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ভারত এই দেশকে ভালোবেসে দেশের জনগণের কল্যাণে স্বাধীনতার জন্য সাহায্য করেনি বলেও মন্তব্য করেন তিনি। তাহলে এতদিন স্বাধীনতার 54 বছরে আমরা এত জেনে এসেছি এই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এই দেশের দোসর রাজাকার আলবদর আলশাম ছিল। এখন মিয়া গোলাম পারভেজ তার বক্তব্য একটু ভিন্ন দেখা যাচ্ছে, বিষয়টা কি আসলে? দেখেন, as far as I remember, রাও ফরমান আলীর কোনো দাড়ি ছিল বলে দেখিনি। ইয়াহিয়া খান সাহেবের দাড়ি ছিল বলে দেখিনি। আপনি যদি দেখেন টিক্কা খানের দাড়ি ছিল বলে দেখিনি। ওই প্রসঙ্গে আবার আসতেছি, সায়ের ভাই একটা ভিডিও করছে, আপলোড করছে, সেখানে এক আলবদর বাহিনীর সাথে কথা বলছে যে সেও ক্লিন শেভ। আজকে আপনি গত 15 বছরে দেখালেন টুপি এবং দাড়ি হলেই সে আলবদর রাজাকার। যদি আপনার এই কনসেপ্টটা নিয়ে নিই, আর আপনার প্রশ্নের তাহলে প্রথম কথা হলো টুপি এবং দাড়ি এটা একটা কাল্পনিক মিথ, একটা ইউটোপিয়া, যা আসলে যাদেরকে আপনি আলবদর রাজাকার বলতেছেন তারা না। এবার দ্বিতীয় একটা জিনিস বলি, মুক্তিযুদ্ধ চারু মজুমদার বইটা লিখছেন নেসার আহমেদ। নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে
দেখেন আমাদেরকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না, স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় সেগমেন্ট সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই 30,000 সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না। তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন তাহলে তো আপনি সেটা পারতেন না। তাহলে 16ই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল? এই জন্যে এই বইটার কথা বললাম। এই বইটা বলতেছে 14 তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না, কোনো আলবদর রাজাকার কিছু ছিল না। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল। ববিতা হচ্ছে জহির রায়হান সাহেবের শালী। ববিতা আনন্দ ভুবন পত্রিকায় 1997 সালে 16ই মার্চ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার একটু অংশ খালি পড়ে শোনাই। জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন, তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার। সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল। সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের গ্যান্ডেরের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না, কেননা জহির রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তিনি ফোন কেটে দিলেন। ববিতা তো জীবিত। ববিতা জীবিত। আচ্ছা, সুমিতা দেবী, জহির রায়হানের ঘটনাটা তো 72-এর 30 জানুয়ারি আমি বল 14ই ডিসেম্বর কথা তো বাদ দিলাম, তখনও আপনার কথা। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম। না, আমি যে শাহরির ভাই আমি একটা বলি, রাজাকার আলবদর আর শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এটাই কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত। এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুদায় হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি আমার, তাহলে আপনি 72 থেকে 75 কোলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? জান আপনি, আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে যে আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করেনি, বলছে তো। শমী কায়সার তো বলেনি না, আমার শমী কায়সার কি, দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয় ভাই বোনের জমি জমার মধ্যে। শমী কায়সার এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে আপনি একটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে, তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল? একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম, সত্য এখন বের হয়ে আসতেছে। সেই সত্যটা কি, ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না,
মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গা, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমাদেরকে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করা চেষ্টা করা কিন্তু হচ্ছে। এস এম শাহরিয়ার, এটাও তো মানুষ বলছে যে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আবার সোচ্চার হয়েছে, বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। কথা আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। জনাব শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন, শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো, উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না, আসেন 14 জন। 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন এ কে এম ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান। আপনি কিভাবে বলতেছেন? এই যে আমরা যে ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি কেন? আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট, যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন? এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন, আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই 3 জনের স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্রের কোন রূপ অধিকার নেই। তাদের এখনই উচিত, এই জনগণ তাদেরকে বসাইছে, জনগণকে সমর্থন করে তাদের এখনই পদত্যাগ করা উচিত। স্বাধীন একটা দেশে এ ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন, 57 জন সেনা সদস্য, এইটা কিভাবে সম্ভব? যেহেতু আমরা তাদের মুখ থেকে, আওয়ামী লীগের মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি, স্বাধীনতার এই স্বাধীন এই দেশে স্বাধীন সেনা সদস্যদের কারা হত্যা করলো, আপনি কি মনে করেন? যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত কমিশন ভারতের একটা বিষয়টা আসছে বলছে। জি, আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল, সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাত ইসলাম গুজব ছড়ায়, জামাত শিবির, যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য, কোনো গণমাধ্যমে আসেনি, সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে, যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয়, রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম। আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয় একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি। 25 মার্চে 49 জন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য মিলে প্রায় 10 থেকে 15,000, অ্যাকুরেট সংখ্যাও নাই, তারা এই যুদ্ধে, জনযুদ্ধে নিহত হয়েছিলেন। তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন, এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি। এটা আলাদা একটা ফ্যাক্টর, এটার বিচার আমরা চাই, এটা বিচার করতে হবে। বিষয় না, এতগুলো সেনা সদস্য, বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে সেনা সদস্য একসাথে এইভাবে হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা এইভাবে যুদ্ধে, এইভাবে আমি তো বললামই তো যে একদিনে আমাদের পুলিশ সদস্য 49 জন 25 মার্চে নিহত হয়েছিলেন। পুরা সময়ে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সাধারণ জনগণ মিলে মুক্তি সেনা 10 থেকে 15,000 নিহত হয়েছিলেন। তার মধ্যে কতজন সেনাবাহিনী থেকে এটা ডিফাইন করা নাই।
এবং অনেকজন মৃত, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে। তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের স্বার্থ আছে। রৌমারী সীমান্তের হত্যার কথা জানেন, ভারত পরাজিত হয়েছে, সেই স্বার্থে ভারত কাজ করেছে। আমার প্রশ্ন হলো, ভারত আমাদের শত্রু, তাই না? শত্রু। পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে। এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন, তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন? আমার প্রশ্ন, কেন মোটিভেটেড হলেন? এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে। আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনাবাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে? তাই না? ভারত আমার তদন্ত শত্রু। কমিটির প্রতিবেদন দেওয়ার পর কি আপনি তাই মনে করবেন? না না, আমি তো সেটা বলতে পারি না যে সেনা না, সদস্যরা মনে বিডিআর, করার সুযোগ আছে কি? না এরকম কি সুযোগ আছে নি ভাবার? তাই না? ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই, তাই না? ভারত আমার শত্রু। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি বিডিআর সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো। ভারতের আপনি বিচার করবেন কি করবেন না, করতে পারবেন কিনা পারবেন না পরের বিষয়। আমার দেশের সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো, সেটাকে কিভাবে দেখেন? দেখেন, বিডিআর এই ঘটনায়, পিলখানার ঘটনায় বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে, এটা আমাদের সংগঠনটা, আমরা প্রোগ্রাম করি। আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্দী হয়ে আছে, আটক হয়ে আছে। তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি। তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না, সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পড়তাই, যে এরা সবাই নির্দোষ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখানে মারা হয়েছে তারা নির্দোষ না, এটা বলতে না চাচ্ছেন? না, যারা এখানে সকল বিডিআর সদস্য নির্দোষ না, আমি সেটা বলছি। আচ্ছা, আমার এই কথাটা বুঝতে হবে, সকল বিডিআর সদস্য নির্দোষ না। ভারত তো আমার ক্ষতি করবেই, ভারত তো আমার দুশ্মনী। বাংলাদেশের যে নাগরিকটা ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে বাংলাদেশের নাগরিককে হত্যা করছে, সে কি কম অপরাধী? ভারত তো ক্ষতি করবেই, সীমান্তে পাইলেই গুলি করছে। যারা সুযোগ করে দিচ্ছে, সেটা সেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, তাপস সাহেবের নাম আছে, সে সুযোগ করে দিয়েছে। তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি? অথবা তাপস সাহেবের যে নাম যা আসলো, তারা সমন্বয়কারী হিসেবে, তাই না? যেই বিডিআর সদস্যের হাতের অস্ত্র থেকে গুলিটা ছুঁড়ে শাকিল সাহেবকে মারলো, সে কি কম অপরাধী? আমার প্রশ্ন ওই জায়গায়, স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা হলো? এটা তো একটা ঐতিহাসিক বিষয় আছে। আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রৌমারী সীমান্তে, তারপরে সিলেট সীমান্তে ভারতের ছোট ছোট পরাজয় ছিল বা বড় পরাজয় ছিল। সেই পরাজয়গুলোর পর থেকে তাদের একটা পরাজয়টা বিএনপির আমলে, আমি এক্স্যাক্টলি বলতে, সিলেটের যেটা ছিল সেটা বিএনপির সময় সেটা ছিল, সিলেটের যেটা। আর রৌমারী সীমান্তে এটাও বিএনপির সময় ছিল। এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে না, এটা আওয়ামী লীগের সময়ে ছিল। রৌমারী সীমান্তে আওয়ামী লীগের সময়ে ছিল। দুঃখজনক হলো যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন, তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপির সময়ই বহিষ্কার করা হয়। ধন্যবাদ। আমি একটু